স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর, নতুন পে স্কেল এবছরই। বিলুপ্ত হচ্ছে র্যাব, এসআরবি নামে হচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট। আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। জুনের বদলে এপ্রিল থেকে মার্চ অর্থবছর করার সিদ্ধান্ত। দুদকের নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রজ্ঞাপন জারি। 5.5 মাস পর 3 সদস্যের নতুন কমিশন পেল সংস্থাটি। দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি। অর্গানিক তেলের আড়ালে চলছিল কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে মেলে কারখানা ঠিকানা, কেমিস্ট গ্রেফতার। এবং শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতা বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। গোপন যোগাযোগের দাবি প্রত্যাখ্যান IRGC-র। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামতে কাজ করছে সরকার। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা তুলে ধরলেন বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। জানালেন শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিয়ে চলছে কাজ। এদিকে জ্বালানির সংকট সমাধানে দেওয়া হয়েছে 40,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তারা তুলে ধরেন 6 মাসে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। এটাই হলো জনগণের ম্যান্ডেট। মতবিনিময় সভায় উঠে আসে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের মতো নানা কর্মসূচির সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান সরকারের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে সেখান থেকে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে। সেই সঙ্গে গণমাধ্যম কমিশনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার্থে চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট সমাধানে বাড়তি 40,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। গত 6 মাসে দেশে বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে অবস্থান করছে বলে মত নীতি নির্ধারকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। বিএনপি সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় দরকার। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার, তবে ঘোষণা করতে আরও পর্যালোচনার প্রয়োজন।
মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বাড়লেও এক দশকেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়িয়ে নতুন পে স্কেলের সুপারিশ করেছে কমিটি। সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, পে স্কেল চূড়ান্ত করে ঘোষণা করতে আরও আলোচনার প্রয়োজন, তবে এবছরেই এটি বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। এদিকে বর্তমান সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অনুমান নির্ভর এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমরা এগুলো আমলে নিচ্ছি না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। যুদ্ধের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিলুপ্ত হচ্ছে র্যাব। পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আসছে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া অর্থ বছরের সময় পরিবর্তন নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনের বদলে নতুন অর্থবছর শুরু হবে এপ্রিল থেকে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ আল জাফর সফরের আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দুপক্ষের সুবিধাজনক সময়ে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা জানে না বাংলাদেশ, তবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে আপিল করেছেন তিনি। এছাড়া ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, রায় যে কোনো দিন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে সাজা স্থগিত চান। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে,
সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। মৌলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। আমরা ন্যায় বিচার চাই। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানো হবে। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় দেওয়া হবে যে কোনো দিন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হবে। চলতি অর্থবছরেই শেষ হবে ভোট গ্রহণ। এজন্য খরচ হবে 6,000 কোটি টাকা। সচিবালয় বৈঠক শেষে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনে আসছে নীতিমালা। সৌর বিদ্যুৎ চার্জ না করলে নিবন্ধন বাতিল করা হবে বলেও জানান তিনি। আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইসির প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অর্থবছরেই নির্বাচন শেষ করা হবে জানিয়ে বলেন, এতে প্রায় 6,000 কোটি টাকা খরচ হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে। যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডে তা যুক্ত হবে। পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুপটপে সৌর বিদ্যুতের মাধ্যমে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব। এবং নবায়নযোগ্য জ্বালানি যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটারি চালিত ই রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। সৌর বিদ্যুতে রিচার্জ না করলে নিবন্ধন নবায়ন করা হবে না বলে সাপ জানান প্রতিমন্ত্রী। ব্যাটারি চালিত ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। একটি জোনের ই রিকশা বা ইলেকট্রিক রিকশা আরেকটি জোনে যেতে না পারে, 8টি জোনে 8টি রং থাকবে। সরকারের 6 মাসে খাল ও লেক উদ্ধার কাজে গতি ফিরলেও সার্বিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সন্তুষ্ট নন বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের বিধিমালা প্রণয়নের কাজ চলছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রায় 5.5 মাস পরে 3 সদস্যের নতুন কমিশন পেল দুদক। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। আর নতুন 2 কমিশনার হলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিচারপতি AKM আসাদুজ্জামান আপিল বিভাগ থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আর ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। গত 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকে নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। গাছ জুড়ে দেশি বিদেশি পাখির বাসা। পঞ্চগড়ের নাজিরপাড়ায় প্রতি বছরই ছুটে আসে নানা প্রজাতির পাখি। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
দেশব্যাপী 4টি লং মার্চ সফল করতে বৈঠক করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। সোমবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লং মার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বন্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লং মার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। কর্মসূচি অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, 10 অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং 24 অক্টোবর ঢাকা থেকে সিলেটে লং মার্চ অনুষ্ঠিত হবে। লং মার্চ কর্মসূচি শেষে আগামী 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকা থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফুটপাতে ফেলে রাখা একটি ব্যাগে ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেলগুলো সেখানে ফেলে রাখা হয়। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার কৃত্রিম গাঁজার তেলের সন্ধান। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি করছিল দারাজ। ক্রেতা সেজে অর্ডারের পর বাড্ডায় কারখানার অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিপুল পরিমাণ মাদকসহ কেমিস্ট আনিসুর রহমানকে গ্রেফতার করে সংস্থাটি। বিদেশ থেকে কাঁচামাল এনে অর্গ্যানিক তেল ও সাবান বিক্রির আড়ালে 2 বছর ধরে চলছিল কারবার। বিক্রিতে সহায়তার অভিযোগে মামলা হয়েছে দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বা কৃত্রিম গাঁজার তেল। এমন গোয়েন্দা তথ্যে সাইবার পেট্রোলিং শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। অনলাইন সার্চ দিয়ে দারাজের বিজ্ঞাপনে মেলে সিবিডি অয়েল বিক্রির তথ্য। পরে ক্রেতা সেজে সিবিডি অয়েল অর্ডার করে গোয়েন্দারা। কয়েকদিন পর ডেলিভারি ম্যান সেগুনবাগিচার ঠিকানায় আসলে আটক করা হয় তাকে। এবার ডিএনসির ল্যাবে পরীক্ষায় সন্দেহ সত্যি হয় তেলে মেলে গাঁজার উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিল বা টিএইচসি। এরপর বাড্ডার সাঁতারকুলে উৎপাদনকারী ইকেবানার ঠিকানায় চালানো হয় অভিযান। রাজধানীর বাড্ডার সাঁতারকুলের একটি ফ্ল্যাটে অভিযানে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এখানে এসে একটি ল্যাবের খোঁজ পায় তারা। সেই ল্যাবে দেশে প্রথমবারের মতো নতুন একটি মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েলের সন্ধান পায় তারা। এই মাদকটি ভারত থেকে এভাবেই গ্যালনে করে আসে, পরবর্তীতে এই বোতলে এবং সেই বোতল থেকে ছোট ছোট এরকম ছোট বোতলে ভরে বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর এই মাদক। 4 রুমের ফ্ল্যাটে মেলে বিপুল পরিমাণ গাঁজার তেলের কাঁচামাল, সিবিডি অয়েল ও যন্ত্রপাতি। আটক করা হয় কেমিস্ট আনিসুর রহমানকে। আমরা জানি যে সাবানই বানায়, আমরা তো এগুলো জানি না। এটার ভিতরে যে এরকম এটা ভাষায় প্রকাশ করার মতো না। ডিএনসি বলছে এক সময় জাপান প্রবাসী আনিস মূলত কেমিস্ট। 2007 সাল থেকে বিভিন্ন অর্গানিক সাবান ও তেল বিক্রি করত। 2 বছর ধরে ভারত থেকে গাঁজার তেলের কাঁচামাল এনে এর সঙ্গে সুগন্ধি মিশিয়ে বোতলজাত করে বিক্রি করে আসছিল। প্রকাশ্যে এটা বিক্রি করতো অনলাইনে। কনভারসেশনগুলো আমরা আমাদের নজরদারি আওতায় নিয়ে আসি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে যে দেশের বাইরে থেকে সেই ম্যাটেরিয়ালটা আসলে নিয়ে এসেছে। তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে এর সাথে আরও কোনো সিন্ডিকেট বা আরও কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা। আনিসের কম্পিউটারে দেখা যায় সে দারাজের নিবন্ধিত সেলার। তার আইডি থেকে গত 2 বছরে 400-র বেশি বোতল গাঁজার তেল বিক্রি হয়েছে। অভিযান চালানো হয় রাজধানীর মালিবাগের দারাজের ওয়্যার হাউসেও। নতুন এই মাদক বিক্রির নথিপত্র জব্দ করা হয়। মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে সংশোধিত মাদক আইনে প্রথম মামলা করা হয় দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামে। অত্যন্ত শক্তিশালী মাদক,
এবং ক শ্রেণীভুক্ত মাদক, এবং এটার ডিস্ট্রিবিউশনে দারাজ হেল্প করছে। অর্থাৎ দারাজকেও আমরা আইনের আওতায় এনেছি। এই নতুন যে সংশোধনী এসেছে, এই সংশোধনী আইনের আওতায় আমরা দারাজকেও এনেছি। অভিযোগের বিষয়ে দারাজের বক্তব্য নিতে বনানী হেড অফিসে সময় সংবাদ দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে জানিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফোনে জানানো হয় এখনো অফিসিয়ালি মামলার বিষয়ে জানেন না তারা। এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো আমাদের হাতে পৌঁছায় নাই। যদি পৌঁছায় তাহলে রিলেভেন্ট পিআর এজেন্সি আছে, ইনফরমেশনটা জানাই দিব। দারাজ ছাড়াও আর কোনো প্রতিষ্ঠান অনলাইনে মাদক বিক্রি করছে কিনা সাইবার স্পেসে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের স্বার্থে টেকসই সমাধানে জোর দেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিস্তার দীর্ঘস্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৌশলগত পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা আর নদী ভাঙনের তাণ্ডব। তিস্তার এমন বৈপরীত্যে বিপর্যস্ত তিস্তাপাড়ের মানুষের জীবন। তিস্তার এই সংকট উত্তরণে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও শিক্ষক ও গবেষক। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। পানি সম্পদ মন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ। তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। তিস্তা পড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তায় পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে চুক্তির দাবি জানান বক্তারা। অল্প সময়ের ভিতরে কার্যকর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। মোংলা বন্দরের কাস্টমস হাউসে দুর্বৃত্তায়ন চলছে এমন অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সোমবার খুলনায় বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভায় নানা অভিযোগ উঠে আসে। পাশাপাশি বন্দর উন্নয়নে নতুন উদ্যোগের কথা জানান চেয়ারম্যান। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা, নাব্য সংকট, জেটি স্বল্পতা, বড় ড্রাফটের জাহাজ ভিড়তে না পারা, পণ্য পরিবহনের দুর্ভোগ আর রাজস্ব প্রদানে হয়রানি সহ নানা সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। এ অবস্থায় সক্ষমতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে সোমবার খুলনায় বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করে কর্তৃপক্ষ। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম। সভায় নিয়মিত ড্রেজিং না হওয়ায় বড় জাহাজ ভিড়তে না পারা, চিংড়ি রপ্তানিতে জাহাজ সংকট, সরু ও বেহাল সড়কে পণ্য পরিবহনের সমস্যা এবং অতিরিক্ত রাজস্ব এবং তা পরিশোধে হয়রানির অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। আমাদের অর্গানাইজেশন বলে যে 10 মিটার আমাদের সক্ষমতা, এখন ওই জায়গায় আপনাদের চার্টেড ড্রাম হচ্ছে 6 মিটার। চার্টেড ড্রাম 6 মিটার হলে আপনি 7.8 মিটারের জাহাজের বেশি আপনি এখন মোংলা বন্দরে ঢুকাতে পারবেন। ওখানে ব্যাংক নাই, বিমা নাই, শিপিং এজেন্টের অফিস নাই। চিটাগাংয়ে একটা কন্টেনারের ভাড়া আর মোংলা পোর্টের কন্টেনারের ভাড়া 1200 থেকে $1500 ডিফারেন্স, অর্থাৎ আমাদের বেশি দিতে হয়। মোংলা বন্দরের কাস্টমসে দুর্বৃত্তায়ন চলছে অভিযোগ করে কঠোর হুঁশিয়ারি দেন নৌ পরিবহন মন্ত্রী। মোংলার কথা যখন শুনি মনে হয় যে ওখানে কাস্টমসের নামে দুর্বৃত্তরা বসে আছে। স্টেট বলতে চাচ্ছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ নেই। জ্বালানি সংকট নিরসনে মোংলায় FSRU স্থাপন বা LNG আমদানির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। একটা সার্ভে প্রাথমিকভাবে ধারণা করতে পারি। আমার কাছে মনে হচ্ছে FRSU যেটা আছে, FSRU যেটা আমরা স্থাপন করতে যাচ্ছি LNG, সেটা মোংলা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা এই প্রকল্প গ্রহণ করব।
এর আগে চীনের সঙ্গে নতুন চুক্তির আওতায় মোংলা বন্দরের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। মোংলা বন্দরে 2টি কন্টেইনার টার্মিনাল স্থাপন করা হবে। আমরা আশা করছি এই কন্টেইনার টার্মিনালটি প্রতিষ্ঠিত হলে এবং শীঘ্রই আমরা আশা করছি এর কাজ শুরু হবে এবং এই কন্টেইনার টার্মিনাল দুটি প্রতিষ্ঠিত হলে আমাদের মোংলা বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং আরও বেগবান হবে। সভায় জানানো হয় সবশেষ অর্থ বছরে মোংলা বন্দরে 47 কোটি টাকা লাভ হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। প্রকৃতি নির্ভর পর্যটনে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই প্রকৃতি এখন হয়ে উঠছে অনিশ্চয়তার নতুন উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো পাহাড় ধস, আবার কখনো ঘূর্ণিঝড় বা অস্বাভাবিক তাপপ্রবাহ। বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়ক, পাহাড় ধসে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। কোথাও হোটেল রিসোর্ট খালি, কোথাও আটকে পড়েন পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নিকট অতীতে এমন পরিস্থিতি দেখেননি তারা। এবছর টানা লাগাতার বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে অন্য এবারের চাইতে এবারের বৃষ্টিটা একটু ডিফারেন্স। 8-10 দিনের এই টানা বৃষ্টিটার কারণে মনে করেন আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। পাহাড়, সমুদ্র, বন কিংবা হাওর, বাংলাদেশের প্রায় সব পর্যটন কেন্দ্রই প্রকৃতি নির্ভর। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যা এসব গন্তব্যকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। প্রকৃতির অপরিচিত আচরণে ক্ষতির মুখে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টরা। গত কিছুদিন আগে বেশ বন্যা হয়ে গেছে বান্দরবনের মধ্যে, আবার পুনরায় বৃষ্টি বাদল শুরু হচ্ছে, সেজন্য পর্যটক তেমন আসতেছেন। বন্যা, পাশাপাশি পাহাড় ধস, এই সমস্যাগুলোর কারণে অনেক ধরনের একটা এফেক্ট বান্দরবনে পড়েছে পর্যটন এক্সপোর্টের উপরে। বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। সংস্থাটির মতে, দেশে তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে পর্যটন অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা পরিবেশবিদের। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের যে স্পটগুলো আছে সেগুলো এখন নানা রকমের ঝুঁকির মধ্যে আছে এবং অনেক জায়গায় এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে মাত্র 3% মতো। অর্থনীতিবিদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা না করতে পারলে এই খাতের প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে, মানে বিশেষ করে যে ইকো সাইট এবং একই সঙ্গে রিলিজিয়াস আর্কিওলজিক্যাল সাইট, প্রত্যেকটা জায়গাতেই যেন এরকম আমাদের দেশি বিদেশি বিনিয়োগ হয়। কিন্তু এর জন্য একটা বড় থ্রেট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ঝুঁকি বলে কীভাবে মোকাবেলা করা যায়, তো সেটা একটা দিক এবং সেটার জন্য কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার। প্রকৃতি বাংলাদেশের পর্যটন খাতকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়, হাওর, কি নেই এখানে? এত উজাড় করে দিয়েও প্রকৃতি হয়তো হতাশ হয়েছে। পরিবেশের উপর দেদারসে চলছে নির্যাতন। বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে জলবায়ু পরিবর্তন যেন আরও বড় হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সিলেটের মিতালী আবাসিক এলাকার আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে এবার মুখ খুলেছেন নিহত দম্পতির 4 সন্তান। তাদের অভিযোগ, বাবা মা ও গৃহকর্মী হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডকে প্রেম ঘটিত বলা হলেও সেই ব্যাখ্যায় আপত্তি জানিয়েছেন নিহতদের সন্তানরা। তাদের দাবি, তদন্ত হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ, উদ্ঘাটন করতে হবে নেপথ্যের সত্য। ঘটনার 5 দিন পর সংবাদ সম্মেলনে 4 দাবি জানান স্বজনরা। নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় 111 নম্বর বাসাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মোহাম্মদ আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং পরিবারের গৃহকর্মী তাহমিনা। ট্রিপল মার্ডারের এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় নগর জুড়ে। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় বাবুল মিয়াকে। তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। আর আব্দুস সাত্তারের সন্তানদের দাবি, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে। আমরা তো বলতেছি যে প্রকৃত যে
এটা হ্যাঁ, আর এই লোকটার পিছনে যদি কেউ থাকে ফাইন্ড আউট এজাহারে পরে এটা ডিপার্টমেন্ট দেখবে কোনো কিছু ক্লু পায় কিনা। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাবুল মিয়াকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সংবাদ সম্মেলনে পরিবারের দাবি, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। হত্যাকাণ্ড ঘটে গেছে, নারকীয় হত্যাকাণ্ড, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাইনে নিতে পারতেছে না এইভাবে, মানে যেভাবে কেউ যদি দেখে থাকেন যে অবস্থা করছে, এগুলি মানার মতো না। সুষ্ঠু বিচার ভালো একটা বিচার হইতো, সবাই যাতে ভয় হইতো, যাতে এরকম না হয়, আর সমস্যা যাতে না হয়, সেই জন্য আমরা আছি, সার্বক্ষণিক আমরা আছি এখানে। বাবুল মিয়া ছাড়াও এই ঘটনার পেছনে আরও কেউ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। মামলাটা যেইভাবে তারা করেছেন, যে বিষয়গুলি তারা তুলে ধরেছেন, এগুলি আমরা মাথায় রেখে আমাদের টিম আসলে কাজ করছে এবং এই অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। গেল বুধবার দিনে দুপুরে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এক দম্পতি ও তাদের গৃহকর্মীর মরদেহ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে গাড়ি থেকে প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কারে ওই যুবক এক তরুণীকে নিয়ে ঢাকা থেকে যাচ্ছিল। তারা হাইওয়ে থানার সামনে সড়কের ওপরেই গাড়িটি রেখে দেয়। এ সময় স্থানীয় এক যুবক তাকে সড়কের পাশে রাখার অনুরোধ জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এরপর গাড়ির ভেতরে গিয়ে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সুনামগঞ্জে এক ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ছাতক পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকেলে ছাতক উপজেলার একটি ফিশারিতে মেয়েটির লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে মরদেহটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই তরুণী আশপাশের এলাকার বাসিন্দা নন, তাই তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকা থেকে কিশোরী ঝুঁইয়ের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে ছুটিতে ঢাকা থেকে বরগুনার লতাকাটা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় সে। রোববার সকালে পায়রা নদীতে স্বজনদের সঙ্গে গোসল করতে নামে জুঁই। এ সময় ডুবে যায় সে। তাৎক্ষণিকভাবে চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গাজীপুরে 5 বছরের শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন। এর আগে 2023 সালের 26 জুন কালিয়াকৈরের কালামপুর থেকে নিখোঁজ হয় শিশু মুসা। পরদিন প্রতিবেশী শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হয় তার লাশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী মহিরুদ্দিন ও শাহজাহান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামি মহিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। শরীয়তপুর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে কার্ড বিতরণের পর ডিসকাউন্ট মূল্যে পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ভর্তি পণ্য জব্দ করেছে প্রশাসন। অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে সুজন সর্দার নামে এক ব্যক্তিকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নবদ্বীপ ডেইলি সেবা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে প্রায় 1 সপ্তাহ আগে সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে প্রায় 600টি কার্ড বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের জন্য নেওয়া হয় 20 টাকা করে। সোমবার বিকেলে 1,500 টাকার মূল্যের তেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য 1,100 টাকায় বিক্রি করেন সুজন সর্দার। পণ্যগুলো নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পণ্যগুলো জব্দ করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বসত বাড়িতে আগুনে পড়ে গেছে 4টি ঘরের বিভিন্ন জিনিসপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার। স্থানীয়রা জানান, সোমবার রাত 11টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারের একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা বেশ কয়েকটি কম্পিউটার, 4টি রুমের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে 8,000 কোটি টাকা লুটপাটের মামলায় শতাধিক এজেন্সির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এই ঘটনায় গঠিত আলাদা দল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে বেবি চকের 2 প্রকৌশলের বিরুদ্ধে মামলার কথা জানিয়ে আবারও মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। বাংলাদেশি কর্মীদের কাছে এক চিরচেনা আস্থার জায়গা মালয়েশিয়া। তবে সে আস্থাকে পুঁজি করে আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে 100টি রিক্রুটিং এজেন্সি, যাদের বিরুদ্ধে রয়েছে 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ। এর সঙ্গে জড়িত 232 জনের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন। এবার এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সোমবার 54 কোটি টাকা আত্মসাতের মামলায় DGMG অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। যে টাকা দিছে বলছে, নিশি বলছে, এটা তো কোনো তথ্যপাত্র আসলে সঠিক না। এটা সঠিক না। কেউ বলবো 4 লাখ টাকা দিয়েছে, কেউ বলবো 5 লাখ টাকা দিয়েছে, কেউ বলবে, আমরা বলবো 78,000 টাকা দিয়েছে। এটার মধ্যে কিছু তো গরমিল থাকে আছে। দুদক বলছে সরকারি খরচ 79,000 টাকা নির্ধারিত থাকলেও অতিরিক্ত 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় এজেন্সিগুলো। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এবং তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে দুদক 100টি মামলা দায়ের করেছিল। JMG অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এদিকে মামলা থাকার পরও বেবি চকের 2 প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদের বিরুদ্ধে অভিযোগ নেই বলে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি সামনে এলে নড়ে চড়ে বসেছে দুদক। এবার তাদের নামে মামলা রয়েছে জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, আবার অনেকেই সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি সম্ভব হবে না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমাকে পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে। চেক করছিল, পুলিশ ধরে নাই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি। তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই, মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা, কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই টুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে। স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যে যায় কনভার্ট করে দিবি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে। তবে এই কর্মকর্তার দাবি, কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলায় যাচ্ছি, PTCতে আমরা যাচ্ছি, আমরা PDO ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসন প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষ
দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8%, আর মোট এভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দুর্ভোগের আরেক নাম এখন রংপুর নগরের ধাপ ক্যান্ট রোড। প্রায় 1 বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনও অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী সহ স্থানীয়রা। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত চেকপোস্ট থেকে ডিসির মোড় পর্যন্ত বিস্তৃত ধাপ ক্যান্ট রোড। সড়কটির দুপাশে রয়েছে সার্কিট হাউস, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 1 ডজন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। 2025 সালের নভেম্বরে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। তবে সড়কটির কাজের ধীরগতির কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ 1 বছর থেকে এইরকম ভাঙিয়ে রাখছে বা খুঁড়ে রাখছে, এটার কোনো ওই মেরামতের কোনো তোয়াক্কাই করে না। যখন রাস্তাটা কনস্ট্রাকশন শুরু হলো তখন আমরা ভাবলাম যে হ্যাঁ এবার রাস্তাটা মনে হয় ভালো হবে, কিন্তু এই রাস্তার কাজ শুরু হতেই 1 বছর পার হয়ে গেল। 1 বছরের মতন ভাঙ্গায় ঠিক মতন গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, ব্রেক ধরা যাচ্ছে না। সবারই ভোগান্তিত হচ্ছে, খুব দ্রুত এটার সমাধান করা উচিত। সিটি কর্তৃপক্ষ বলছে সড়কটির দুদিকে ড্রেন নির্মাণ সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতি এসেছে, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। উচ্ছেদ করে তারপরে আবার ড্রেনগুলো করা, তো এখন মোটামুটি কাজটা একটা পর্যায়ে চলে এসছে। আমাদের দেখবেন যে রাস্তার কাছে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যাশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি আমরা সুসম্পন্ন করতে পারব। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষ যাতায়াত করে। নগরীর প্রধান এই সড়কটি এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, অন্যদিকে ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এখন নগরবাসীর একটাই প্রশ্ন, আর কতদিনে শেষ হবে সড়কটির নির্মাণ কাজ? আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের অন্তত 10টি স্থানে দিন ও রাতে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। নদে একের পর এক ড্রেজার তলদেশ থেকে বালু তুলে করা হচ্ছে বিক্রি। দেখে বালুমহল মনে হলেও নেই প্রশাসনিক বৈধতা। এ চিত্র গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে সদর উপজেলার কামারজানি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের প্রায় 20 কিলোমিটার অংশের অন্তত 10টি পয়েন্টে চলছে অবৈধ কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি প্রভাবশালী চক্র শতাধিক ড্রেজার ও শক্তিশালী পাম্প ব্যবহার করে দিনরাত অবৈধভাবে তুলছে বালু। এতে অনেক স্থানে পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, অনেক স্থানে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। নদী থেকে বলগেট দিয়ে বীজ তোলে, বীজ তুলিয়ে নদী ভাঙবে লাগছে। বলগেট ওখানে করার কারণে এখন বর্তমানে আরো চাপ করতেছে। এই পাশে বালু তোলার কারণে এটা মুখটা ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে এই বাড়িগুলো চাপ খাইতেছে। আর সে বালু তোলার বিরুদ্ধে কথা বলে ওনারা আরো উমকি দামকি দিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছে, উল্টা পাল্টা বলছে যে আমাদের দেশে এই করছে সেই করছে, অথচ বালু তোলা বন্ধ করতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সামনে আমাদের অভিযান থাকবে এবং এই ধরনের আইন বহির্ভূত যারা সম্পৃক্ত থাকার বিষয়টা পাওয়া যাবে তাদের বিষয়ে পরবর্তী যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে। জেলার ঘাগট ও করতোয়ার অর্ধশতাধিক এলাকায় এভাবেই প্রকাশ্য বালু তোলা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কুড়িগ্রামের ধরলার বাম তীরে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা বিলীন হলেও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে প্রস্তাবনা অনুযায়ী বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।
বাদশাহ সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। ভাঙন রোধে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা। বসতভিটা, ফসলি জমি হারানোর শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। কয়েক দফায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনো প্রতিকার না পাওয়ায় সম্প্রতি আবারও মানববন্ধন করেন তারা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমানা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা নদী। সামান্য ভাটিতে বাম তীরে গোরখমণ্ডল এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে ধরলা নদী। ভুক্তভোগীরা জানায় গত 5 বছরে ভাঙনে গোরখমণ্ডল এলাকায় প্রায় 4 শতাধিক পরিবার ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। হুমকিতে রয়েছে আরও শত শত পরিবার। 7.5 বছর হলো একাকার ভাঙে, যখন বন্যা আসে তখনই ভাঙে। থাকার মতন কোনো জায়গা নাই, আমরা নদী বাঁধের অধিকার দাবি চাই। আমাদের তো আর জায়গা বাসা নাই, আমরা কোন জায়গায় যাব? আমরা সরকারের কাছে একটি আবেদন যে আমাদের এই নদীটা যেন শাসন হয়। এদিকে ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল সহ জেলার 4টি প্রধান নদীর ভাঙন কবলিত 26টি পয়েন্টে বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এই পয়েন্টগুলো দ্রুততম সময়ের মধ্যেই আমরা সেখানে ব্যবস্থা নিতে পারবো। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। আমরা আশা করি দ্রুতই এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা ব্যবস্থা নিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলতি বর্ষায় জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের 72টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে 46টি পয়েন্টে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ, তীব্র চিকিৎসক সংকট, অব্যবস্থাপনায় মারাত্মকভাবে ধুঁকছে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি। লোকবলের অভাবে অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরি কার্যক্রম বন্ধ থাকা, নামমাত্র কার্যক্রমে হাসপাতালটি কার্যত রোগী শূন্য অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ডাক্তার নেয়ার প্রক্রিয়া সম্ভবত প্রক্রিয়াধীন রয়েছে। সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিরাট অবকাঠামোর হাসপাতালটির আউটডোরে 2-1টি রোগী ও অন্তবিভাগের 82টি বেডে 2টি রোগীর দেখা মিললেও পুরো হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ। গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দরজায় ঝুলছে তালা। ব্রিটিশ আমলে 1875 সালের মধ্যে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারী ও কয়েক হাজার শ্রমিকের চিকিৎসার জন্য নির্মিত 100 শয্যার সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি এখন চিকিৎসক শূন্য। একজন চিকিৎসক, তাও অতিরিক্ত দায়িত্বে, সপ্তাহে 3 দিন রোগী দেখেন। বর্তমানে মঞ্জুরিকৃত 108 জন লোকের বিপরীতে রয়েছেন মাত্র 37 জন। চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরির কার্যক্রম। মানসম্মত সেবা না পাওয়ায় অন্তবিভাগের 82টি বেডের প্রায় সবগুলোই রোগী শূন্য। নেই অ্যাম্বুলেন্সও। ডাক্তার আসলে পর্যাপ্ত লোকবল হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। বেড ফাঁকা থাকে। আমি এখানে বর্তমানে একা। ভালো ট্রিটমেন্ট চাই, ভালো ডাক্তার এখানে আরও চাই, যে আমাদের ডাক্তার আসুক। আমাদের রেলওয়ে হাসপাতালটা অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থা। এখানে যদি লোক নিয়োগ হয় আরও, বা ডাক্তার বাড়ানো যায়, নার্স বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের রোগীও আসবে এবং আমরা চিকিৎসাও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সীমিত জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এখন সীমিত জনবল নিয়েই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, এতটুকু আমি বলতে পারবো। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 1/2 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর গাইবান্ধা শহরের নতুন বাজার মাছের আড়ত। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতির দিকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রতিদিনের মতো কিন্তু সূর্যের আলো ফোটার সাথে সাথে গাইবান্ধার ঐতিহ্যবাহী যে নতুন বাজার মৎস্য আড়ত, এই মাছের আড়তে কিন্তু মাছ কেনা বেচার যে হাকডাক সেটি কিন্তু শুরু হয়েছে। তো এই মাছ
মাছের আড়তটি কিন্তু গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা যে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তারা কিন্তু এখান থেকে এসে এই আড়ত থেকে এসে মাছ কিনে নিয়ে যান। আজকেও কিন্তু আমরা দেখছি এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা হাঁকডাকে মুখর হয়ে উঠেছে। আজকে কিন্তু একটু সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে চাষের মাছ, সেই চাষের মাছের কিন্তু আজকে একটু আমরা সরবরাহ কম দেখছি। কিন্তু দেশীয় মাছ যেটি খাল বিলে কিন্তু এই মুহূর্তে পানি রয়েছে, বর্ষাকাল, সে কারণে কিন্তু আমরা দেখছি যে দেশীয় মাছের যে আমদানি, সেই আমদানি কিন্তু আজকে অনেকটা বেশি, যে কারণে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে যে জেলার বাহির থেকে যারা আসেন, যে পাইকাররা আসেন, তাদের উপস্থিতি একটু কম। কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন হাট বাজার থেকে যে ব্যবসায়ীরা, তারা কিন্তু এখানে এসেছেন। তো আমরা আজকে যদি মাছের বাজার বলি, যে অন্য মাছের দাম কিন্তু, যেহেতু দেশীয় মাছের আজকে একটু সরবরাহ বেশি, যে কারণে কিন্তু মাছের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কম। আজকের বাজার যদি বলি, যে রুই কাতলা কিন্তু পার কেজিতে বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা। তেলাপিয়া যেটি চাষের, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি। পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। শিং মাগুর যেটি, সেটি কিন্তু চাষের, সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে। পাশাপাশি পুঁটি, বাটার, মুসা এটি কিন্তু বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা। আর যদি দেশীয় মাছের কথা বলি, যে দেশীয় মাছের কিন্তু আজকে আগে বলেছি যে দেশীয় মাছের একটু আমদানি আজকে কিন্তু একটু বেশি, যে কারণে দেশীয় মাছ কিন্তু আমরা দেখেছি, দেশীয় পুঁটি যেটি, সেটি কিন্তু 260 থেকে 270-80 টাকার মধ্যেই প্রতি কেজিতে মিলছে। পাশাপাশি দেশীয় শিং যেটা, সেটিও কিন্তু 400-420 টাকার মধ্যে মিলছে। তো এই যে মাছের আড়ত, এই মাছের আড়তটি থেকেই কিন্তু জেলার অন্য যে হাট বাজার রয়েছে, সেই হাট বাজারের মাছের দাম নির্ভর করে। এখানে যদি মাছের দাম বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটি হাট বাজারে মাছের দাম বেশি হয়ে থাকে। এখানে যদি মাছের সরবরাহ বাড়ে বা মাছের সরবরাহ ঠিক থাকে, কিংবা দাম কিছুটা ক্রেতাদের নাগালে থাকে, তাহলে কিন্তু হাট বাজারগুলোতেও কিন্তু মাছের দাম কমে যায়। সে কারণে আমরা বলতে পারি যে যেহেতু আজকে আমরা দেখছি যে এই পাইকারি আড়তটিতে দেশীয় মাছের সরবরাহ বেশি, সেহেতু কিন্তু প্রত্যেকটি বাজারেই কিন্তু দেশীয় মাছের দাম তুলনামূলক কিছুটা কম। পাশাপাশি চাষের মাছ কিন্তু আমরা দেখছি, যেহেতু আমদানি একটু আজকে সরবরাহ কম, সেহেতু কিন্তু মাছের যেটি চাষের মাছ, সেটির দাম তুলনামূলক কিন্তু মানে বাড়েনি। তো এই গাইবান্ধার যে পুরাতন বাজার, যে মাছের আড়ত, এই মাছের আড়তটি থেকে কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে কিন্তু মাছ যেয়ে থাকে জেলায়, এবং জেলার পার্শ্ববর্তী যে অন্য জেলার উপজেলাগুলো আছে, সেখান থেকেও কিন্তু মাছ ব্যবসায়ীরা এখানে আসেন। তো এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার মাছের আড়ত থেকে মাছের কেনা বেচার সর্বশেষ খবর। গাইবান্ধা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিপ্লব ইসলাম। টানা লোডশেডিংয়ে চরম বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা। বাড়ছে উচ্চ তাপমাত্রাজনিত কারণে মুরগির মৃত্যুহার। এই মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত 20টি খামার। খামারিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। টানা লোডশেডিং এর কারণে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না খামারের তাপমাত্রা, হাঁসফাঁস অবস্থা মুরগির। লোডশেডিং এর কারণে ঠাকুরগাঁয়ের খামারে খামারে উচ্চ তাপমাত্রায় বাড়ছে মুরগির মৃত্যু হার। এরই মধ্যে গত 2 মাসে বন্ধ হয়েছে অন্তত 20টি খামার। উৎপাদন ব্যাহতের সঙ্গে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। ভারী হচ্ছে লোকসানের বোঝা। 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত মুরগিটা হিট স্ট্রোক করে বেশিরভাগ মারা যায়। আগে এখানে কাজ কাম ভালো হতো আমাদের এই খামারে, এখন কারেন্ট নাই, মুরগির বাচ্চা উঠায় না। লোডশেডিং যদি এভাবে থাকে, তাইলে আস্তে আস্তে খামারি হারাই যাবে। খামার বন্ধ থাকলে তো বসে বসে শ্রমিককে বেতন দেওয়া সম্ভব না। এই অবস্থায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনলাইনের মাধ্যমে এবং আমাদের যে মিটিং, মানে বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, মিটিং এর মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে প্রাকৃতিকভাবে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং তাপটাকে ম্যানেজমেন্ট করা যায়, সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 319টি খামার রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে আলু সংরক্ষণ ভাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে
আলু চাষী সমিতি ও হিমাগার সংশ্লিষ্টরা। একদিকে কেজি প্রতি সংরক্ষণ ভাড়া 5 টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা। অন্যদিকে ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় আলু চাষী সমিতি ও কৃষকদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর চেম্বার অব কমার্স। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, প্রস্তাবিত ভাড়ার বিষয়ে হিমাগার মালিকরা একমত না হলেও সুপারিশ মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, সাদা কাফন পরে অনশন, সবশেষ রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সামনে বিক্ষোভ। হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 5 টাকা নির্ধারণের দাবিতে এমন ধারাবাহিক কর্মসূচি আলু চাষী সমিতি ও ব্যবসায়ীদের। আলু প্রোডাকশন খরচ হইতেছে 18 থেকে 17 টাকা এবং স্টোর মালিকেরা নিচ্ছে আমাদের কাছ থেকে 60 টাকা। এখনো পর্যন্ত কোনো এই রিপোর্ট কোনো আলুর মুখ দেখে নাই। সারা দেশে আমরা আন্দোলন করব, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকবে আমাদের এই ফয়সালা না হওয়া পর্যন্ত। 19 জুলাই রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি সুপারিশ পাঠায় জেলা কার্যালয়। সুপারিশে বলা হয়, হিমাগার ভেদে আলু সংরক্ষণের প্রকৃত খরচ কেজি প্রতি 2 টাকা 98 পয়সা থেকে 3 টাকা 97 পয়সা পর্যন্ত। তবে এই হিসেবে জমির মূল্য, স্থাপনা নির্মাণ ব্যয়, ব্যাংক ঋণ ও সুদের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। কৃষকদের যা চাওয়া, যেটা যে কোল্ড স্টোরেজ ভাড়া কম হোক বা 5 টাকা হোক, এইরকম এই ব্যাপারে যাতে একটা সুন্দর ডিসিশন আসে দ্রুত, এই ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি। অন্যদিকে আলু চাষী ও ব্যবসায়ীদের দাবির বিরোধিতা করে রোববার রাতে সংবাদ সম্মেলন করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভাড়া নির্ধারণে কৃষক ও আলু চাষীদের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন চেম্বার নেতারা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরূপ হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও সরকার তথা কৃষি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয় বিশেষজ্ঞগণের সমন্বয়ে হিমাগার আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা যথাযথ হবে। বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 6 টাকা 75 পয়সা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মৎস্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে রফতানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্য সম্পদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী বলেন, মৎস্য খাত বর্তমানে কি সমস্যায় আছে, আগামী দিনে কি সম্ভাবনা রয়েছে, মানুষের চাহিদা ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত মাছের চাহিদাকে সামনে রেখে কাজ করছে সরকার। তাই সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে পারলে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব। প্রকৃতিতে যদি মাছের চাহিদা বাড়াতে হয়, প্রয়োজন মা মাছকে আশ্রয় দেওয়া, এবং এই ব্যাপারে সরকার দায়িত্ব নিয়েছে। মা মাছ রক্ষা করার পরে মা মাছ প্রকৃতিতে ডিম দেবে। আসলে কি ডিম দেওয়ার পর ওই ডিম ফুটে পোনা বের হওয়ার পরিবেশ আছে আমাদের? গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও সৃষ্ট বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে আমন ধানের বীজতলা সহ চরাঞ্চলের পাট, মরিচ সহ বিভিন্ন সবজির ক্ষেত। জমি তৈরি করে নাবি জাতের রোপা আমন লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। সরকারি সহায়তার দাবি তাদের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার 7 উপজেলার প্রায় 124 হেক্টর জমির রোপা আউশ, আমন বীজতলা, পাট সহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পানিতে ডুবে পচে যায় কৃষকের স্বপ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন অঞ্চল ও নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসল। জমি থেকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষকরা। চলছে ধান সহ বিভিন্ন সবজি রোপণের প্রস্তুতি। সরকারি সহায়তার দাবি তাদের। এই জমিটা 6-7 লক্ষ পটল ছিল, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। কেউ নিচের মধ্যে জমি গাছ ছিল 2-1 জনার, ওগুলা নষ্ট হয়ে গেছে। ধানের বীজতলাও ডুবে গেছে, আবার নতুন করে পারার চেষ্টা করতেছি, একবারে ক্ষতির মুখে। এবারে আমাদের এখান থেকে মজামালি বাড়ি বালুপাড়ায় প্রায় 10 লক্ষ টাকার মতো সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। কি করবো সেটা চিন্তা ভাবনা করে নিচ্ছি, ধান কিভাবে লাগাবো।
তা আল্লাহ যে কি করবে আমার আল্লাহ জানে। কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে পুষিয়ে দিতে পর্যায়ক্রমে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। অলরেডি 9000 জন কৃষককে 7 প্রকার শাকসবজি বীজের জন্য প্রণোদনা আওতায় নিয়ে এসেছি এবং এছাড়া রোপামনের জন্য আমরা প্রণোদনা আমাদের রয়েছে এবং প্রায় 25 মেট্রিক টন বীজ নাভি জাতের এই জেলায় সংরক্ষিত আছে, যেগুলি দিয়ে আবার যদি কোনো বন্যা বা কোনো পানি বৃদ্ধি জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 3,38 লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। লালমনিরহাটে বাড়ছে সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি সবজির বাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুফিয়ান আল হাসান। যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি যে পাইকারি সবজির আড়ত রয়েছে সেই আড়তে। এখানে ভোর থেকেই যারা সবজি চাষি রয়েছেন তারা কিন্তু তাদের আবাদকৃত সবজি নিয়ে বেলা বাড়ার সাথে সাথে এই বাজারে একত্রিত হচ্ছেন এবং তারা তাদের সবজির ন্যায্য মূল্য পাওয়ার আশায় এই বাজারে কিন্তু আসেন। এখানে আসা কৃষকদের সাথে আমরা কথা বলেছি। এখানে আসা কৃষকরা যেমনটা বলছেন যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এই 3টি জেলার মধ্যে এই বড়বাড়ি যে পাইকারি সবজির আড়তটি রয়েছে এখানে 3 জেলা এবং জেলার বাইরে থেকেও বেশ ভালো পাইকার আসেন। সেই জন্যই তারা তাদের সবজি নিয়ে এখানে আসেন ভালো মূল্য পাওয়ার আশায়। তো এখানে আসা কৃষকদের সাথে আমরা কথা বলে এমনটি জানলাম। তো এখানে আসার পরে আমরা যেটি দেখছি যে বেলা যত বাড়ছে পিকআপ, অটো এবং বিভিন্ন যে যানবাহন রয়েছে সেই যানবাহনে মাঠ থেকে কৃষক তাদের টাটকা যে সবজি রয়েছে সেই সবজিগুলো নিয়ে এই বাজারে আসছেন। এখানে আসার পরে তারা সবজিগুলো সাজিয়ে রাখছেন এবং এখানে আসা যে পাইকারেরা রয়েছেন তারা এসে সেই সবজিগুলো দেখে দরদাম করে তারা তাদের সুবিধা মতো সেই সবজিগুলো ক্রয় করে শহরের বিভিন্ন আবার যে দোকান রয়েছে সেখানে নিয়ে তারা বিক্রয়ের আশায় এখান থেকে রওনা দিবেন। এখানে আসা পাইকারদের সাথে আমরা কথা বলেছি। এখানে আসা পাইকাররা আমাদেরকে যেমনটি বলছেন যে এই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই আশেপাশের যে কয়েকটি লাগোয়া জেলা রয়েছে তার মধ্যে বড়বাড়ির এই হাটে তারা আসলে সুলভ মূল্যে এই সবজিগুলো কিনতে পান এবং ভালো মানের উৎপাদন হয় এই অঞ্চলটিতে। এখান থেকে এই জন্যই তারা সবজিগুলো নিতে আসেন এবং তারা এখানে ক্রয়কৃত যে সবজি তারা ভালো মুনাফায় বেচতে পারেন, কারণ এইখানে আসা যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর মান অন্যান্য বাজারের তুলনায় এখানে আসা সবজিগুলোর মান অনেক বেশি ভালো, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে আসা কৃষকদের সাথে আমরা কথা বলেছি। কৃষক যেমনটি জানাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছেন, সবজির দাম ভালো যাচ্ছে, তারা দাম ভালো পাচ্ছেন। তবে ইদানিং একটু এই জেলায় সার সংকট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, যদিও তারা বলছেন যে সার সংকটটাই আসলে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, এতে তাদের সাময়িক সুবিধা তারা অসুবিধায় ভুগছেন। তবে সরকার যদি এ বিষয়ে তদারকি বাড়ান এবং দৃষ্টি দেন তাহলে হয়তো কৃষকরা এই অসুবিধা থেকে বের হয়ে আসবে বলে মাঠ পর্যায়ের কৃষকরা এমনটাই দাবি করছেন। তো এখানে আসার পরে আমরা যেটি দেখছি যে এখানে আসা কৃষকরা তাদের ন্যায্য মূল্য ঠিকভাবেই পাচ্ছেন এবং যারা সবজি কিনতে এসেছেন পাইকারেরা তারাও এখান থেকে সবজি নিয়ে ভালো মুনাফা করবেন বলে আমরা আশা করছি। তো এই ছিল লালমনিরহাটের বড়বাড়ি সবজি আড়ত থেকে সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম লালমনিরহাটে। শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ। সমঝোতা আর বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হলো কোনো চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তম শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো।
কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবিও করেন ট্রাম্প। তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই আইআরজিসি জানিয়েছে প্রয়োজন হলে তাদের প্রতিরক্ষামূলক অবস্থান আক্রমণাত্মক কৌশলে রূপ নিতে পারে। সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে তা আত্মসমর্পণ করতে বলেন। এদিকে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, দুই দেশ নতুন সামুদ্রিক রুটের আলোচনায় জটিলতা ও বিভিন্ন পক্ষের প্রস্তাব বিস্তারের চেষ্টা থাকলেও দুই দেশ নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক নৌ চলাচলের বিষয় বিবেচনা নিয়ে সমঝোতায় পৌঁছাতে কাজ করতে পারে। তবে এই প্রক্রিয়ায় ওমানের ভূমিকা নিয়েই ক্ষুব্ধ ট্রাম্প। তিনি বলেন, ওমান ভালো আচরণ করেনি এবং পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নিতে পারে। এর আগে ওমান বাধা দিলে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। এরই মধ্যে ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। ইরানি কর্মকর্তারা সবচেয়ে প্রতিরোধের নীতির কথা বলছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন নয়, বদলেছে শুধু কৌশল। কার্টারের জিম্মি সংকট থেকে রিগানের গোপন অস্ত্র চুক্তি, ওবামার পারমাণবিক সমঝোতা, প্রতিটি অধ্যায়ই ছিল ভিন্ন পথ। আর ট্রাম্প প্রথম মেয়াদে ছিন্ন করেছেন সেই সমঝোতা, দ্বিতীয় মেয়াদে এসে দাঁড়িয়েছেন সরাসরি যুদ্ধের মুখে। তাহলে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কের ইতিহাস কি বলছে? 1979 সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখল এবং 50 মার্কিন নাগরিককে জিম্মি করার মধ্য দিয়ে বড় সংকটে পড়ে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথমে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ায় একের পর এক কঠোর পদক্ষেপ নেন কার্টার। ইরানের সম্পদ জব্দ, নিষেধাজ্ঞা এবং শেষ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। কার্টারের পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ইরানকে 1984 সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করেন। অথচ মাত্র 2 বছর পর তার প্রশাসন গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল লেবাননে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহর হাতে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্ত করা। অস্ত্র বিক্রির অর্থের একটি অংশ নিকারাগুয়ার কন্ট্রাদের দেয়ার ঘটনা প্রকাশ্যে এলে তৈরি হয় কুখ্যাত ইরান কন্ট্রা কেলেঙ্কারি। দীর্ঘ বৈরিতার পর বারাক ওবামার সময়ে আসে বড় পরিবর্তন। 2013 সালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন ওবামা। 1979 সালের পর দুই দেশের প্রেসিডেন্টের প্রথম সরাসরি যোগাযোগ। এরপর কয়েক বছরের আলোচনার ফল হিসেবে 2015 সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক পরিদর্শনের বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদী চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর দুই দেশের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এখন ট্রাম্প আবারও ইরানের মুখোমুখি, তবে এবার কূটনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধও চলছে। এই ইতিহাস দেখায় 4 মার্কিন প্রেসিডেন্ট ইরানকে মোকাবিলায় চাপ, গোপন সমঝোতা, কূটনীতি ও চুক্তি 4 ধরনের পথই বেছে নিয়েছেন, কিন্তু কোনো পথই দীর্ঘস্থায়ীভাবে ওয়াশিংটন তেহরান বৈরিতা শেষ করতে পারেনি। বর্তমানের যুদ্ধ সেই পুরনো দ্বন্দ্বেরই সবচেয়ে ভয়াবহ নতুন অধ্যায় বলেই মত অনেকের। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ এবার আরও ছড়ালো ইয়েমেন সৌদি ফ্রন্টে। লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা। একই সময় সৌদি তেল রফতানি সচল রাখতে হরমুজ এড়িয়ে বিকল্প পথ খুঁজছে। তাই বাব আল মানদেব ঘিরে নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাত ও জ্বালানি সরবরাহের ঝুঁকি। নতুন করে সরাসরি হামলার মুখে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা দাবি করেছে লোহিত সাগরে মোখা উপকূলের কাছে একটি সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। এই হামলা এসেছে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই। 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। এরপর সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবিও করে গোষ্ঠীটি। সৌদি সামরিক সম্পদও হুতিদের হুমকির আওতায় এসেছে। এতে সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে। সৌদি আরামকো হরমুজ এড়িয়ে এশিয়ার কিছু ক্রেতাকে ফুজাইরা উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ইয়ানবু বন্দর ও লোহিত সাগরের রুট ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা করছে রিয়াদ। কিন্তু লোহিত সাগরই এখন হুতিদের হামলার আওতায়, তাই বিকল্প পথও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় উদ্বেগ বাব আল মানদেব প্রণালী ঘিরে। হরমুজের বিকল্প হিসেবে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর জন্য এই নৌপথ গুরুত্বপূর্ণ, কিন্তু হুতিরা যদি সৌদি জাহাজে হামলা আরও বাড়ায় তাহলে লোহিত সাগর ও বাব আল মানদেব দিয়ে জ্বালানি পরিবহনেও ঝুঁকি তৈরি হবে। এতে জাহাজের বীমা ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি এশিয়ার বাজারে তেল সরবরাহেও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ ঘিরে আরও উত্তপ্ত হচ্ছে রাশিয়া পশ্চিমা দেশগুলোর সম্পর্ক। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাজ্যকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মস্কো। একই সময় যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ স্লোসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ড এবং তার দল ইয়াবলোকোকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন রাশিয়ার আদালত। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় রাশিয়ায় 9 জন এবং ইউক্রেনে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের অভিযোগ ঘিরে যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, কিয়েভকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিয়ে সংঘাত আরও উস্কে দিচ্ছে লন্ডন। ব্রিটিশ 2 নির্মাতার তৈরি ড্রোন দিয়ে গত 6 মাসে রাশিয়ার ভেতরে শিল্প ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে। দ্য সানডে টাইমসের এমন প্রতিবেদনের পর এই সতর্কবার্তা দেয় রুশ দূতাবাস। সংঘাতে ব্রিটেনের যত সম্পৃক্ততা বাড়বে তাদের তত বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা আরও তীব্র হয়েছে। কিয়েভ 8 শতাধিক দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি 822টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলায় রাশিয়ার ওয়াইল্ড বেরিজের একটি বিশাল গুদামেও আগুন লাগে। একই সময়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্রিভিরি ও জাপোরিজ্জিয়ায় বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধের পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে বাড়ছে যুদ্ধবিরোধী মত দমনের অভিযোগ। ইউক্রেন যুদ্ধের সমালোচনা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানোয় ইয়াভলোকো দলের নেতা লেভ স্লোসবার্গকে 11 বছরে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে রাশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে ইয়াভলোকোর অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। পুতিন ও কিম জং উন 2 দেশের সব খাতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়া উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও সেনা সহায়তা পাচ্ছে। এদিকে স্বাধীন রুশ গণমাধ্যম মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়ান সার্ভিসের হিসাবে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 13 আগস্ট পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত 2,39,354 রুশ সেনার মৃত্যুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে তারা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। আসাদ আমলের নির্যাতনের স্মৃতি এখনও মুছে যায়নি সিরিয়ায়। এর মধ্যে পুলিশ হেফাজতে সাবেক হোয়াইট হেলমেট কর্মীর মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, হিমোফিলিয়ার কথা জানিয়েও রেহাই মেলেনি। 72 ঘন্টা ধরে চলে নির্যাতন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সরকার। নতুন সিরিয়ায় আইনের শাসন নিয়ে উঠেছে বড় প্রশ্ন। অর্থ সংক্রান্ত একটি বিরোধের জেরে লাতাকিয়ার হাফে থানায় আটক করা হয় সাবেক হোয়াইট হেলমেট কর্মী মোহাম্মদ গামিরাকে। পরিবারের দাবি, 3 দিন হেফাজতে থাকার পর তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়। পরে তিসরিন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মস্তিষ্ক পেটের ভেতরে গুরুতর রক্তক্ষরণ শনাক্ত করেন। শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় 2 সন্তানের এই বাবার। গামিরার পরিবারের অভিযোগ, নিরাপত্তা কর্মীদের তার দীর্ঘদিনের হিমোফিলিয়া রোগের কথা জানানো হয়েছিল। এরপরও তাকে টানা শারীরিক নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন গামিরার ছবি ছড়িয়ে পড়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লাতাকিয়ায় বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদের ডাকও দেয়া হয়। জনরোষের মুখে তদন্তের ঘোষণা দিয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড। স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেছেন, গামিরাকে আটকের সময় আইন মেনে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল কি না, সবই খতিয়ে দেখা হবে। কোনো কর্মকর্তা বা নিরাপত্তা কর্মী দায়ী প্রমাণিত হলে পরিচয় কিংবা পদমর্যাদা বিবেচনা না করেই আইন অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছে সরকার।
তবে এই ঘটনাকে শুধু একটি হেফাজতে মৃত্যুর ঘটনা হিসেবে দেখছেন না সিরিয়ার মানুষ। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে কারাগারে নির্যাতন, নিখোঁজ ও মৃত্যুর দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে সেদনায়া কারাগার হয়ে উঠেছিল রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহ প্রতীক। আসাদ পতনের পর নতুন সরকার আইনের শাসন জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেও গামিরার মৃত্যু সেই পুরনো সংস্কৃতি পুরোপুরি বদলেছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের রাজনীতিতে তরুণদের আন্দোলনের চাপে বিজেপি সরকার, যার বাস্তব প্রমাণ বিহারের উপনির্বাচনে দলটির হার এবং তরুণদের বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে সামাজিক মাধ্যমেও তরুণদের সক্রিয়তার চাপে নরেন্দ্র মোদীর গণমাধ্যম নিয়ন্ত্রণ কৌশল। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ককরোচ জনতা পার্টির সরাসরি নির্বাচনের মাঠে নামার সম্ভাবনা কম। তবে চাকরি, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ তৈরি হতে পারে আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব। ভারতের রাজনীতিতে এখন পরিচিত নাম ককরোচ জনতা পার্টি। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন প্রশ্ন তুলেছে মোদী সরকারের ক্ষমতা কাঠামোর উপর। বিশ্লেষকরা বলছেন তরুণদের এই আন্দোলন বিজেপিকেও নতুন করে রাজনীতি নিয়ে ভাবাচ্ছে। এর বাস্তব প্রমাণও মিলেছে বিহারের পাটনায়। 3 দশক ধরে বিজেপির দখলে থাকা রাজ্যের ব্যাঙ্কিপুর আসনটি এবার ছিনিয়ে নিয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। অন্যদিকে তরুণদের টানা বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যা স্পষ্ট বার্তা দেয় ককরোচকে আর হালকাভাবে দেখছে না বিজেপি। বিশ্লেষকরা বলছেন ভারতের মূলধারার গণমাধ্যমে দীর্ঘদিন ধরেই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে আসছে মোদী সরকার। তবে এবার ককরোচ জনতার উত্থান এই অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সামাজিক মাধ্যমে তরুণদের কাছে প্রতিনিয়ত মুখ থুবড়ে পড়েছে মোদীর গণমাধ্যম নিয়ন্ত্রণ কৌশল। বিজেপির ধর্মভিত্তিক রাজনীতির বিপরীতে তরুণদের এই আন্দোলন ধর্ম, জাতি বা সম্প্রদায়ের বাইরে। এবারের আন্দোলনে উচ্চবর্ণের হিন্দু তরুণদেরও যুক্ত হওয়ার কথা উঠেছে। ফলে অতীতের মতো আন্দোলনকারীদের দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করার কৌশলও ততটা কার্যকর হয়নি। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ককরোচ জনতা পার্টির সরাসরি নির্বাচনের মাঠে নামার সম্ভাবনা কম। চাকরি, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর উপর চাপ তৈরি করাই হতে পারে আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব। ভারতের রাজনীতিতে এখনও শক্তিশালী অবস্থানে বিজেপি, তবে তরুণদের এ আন্দোলন প্রশ্ন তুলেছে ক্ষমতার নৈতিক ভিত্তি নিয়ে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বনাঞ্চল, বন্যপ্রাণীর আবাসস্থল ও জনপদ। বেলজিয়ামের রেকর্ড দাবানলে ধ্বংস হয়েছে বিরল জীববৈচিত্র্য, আর গ্রিসের সালামিনা দ্বীপে প্রাণ গেছে অন্তত 2 জনের। ফ্রান্স, স্পেন ও কানাডাতেও ছড়িয়ে পড়েছে আগুন। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশের বনাঞ্চল। বেলজিয়ামের হাইফেন্স ন্যাশনাল পার্কে দাবানলে পুড়েছে প্রায় 3000 হেক্টর এলাকা। দেশটির ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানল। প্রায় 500 দমকল কর্মী, সেনা সদস্য, কৃষক এবং প্রতিবেশী জার্মানি ও লুক্সেমবার্গের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। আহত প্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি রেখেছে উদ্ধারকারী দল। এদিকে গ্রিসের সালামিনা দ্বীপে দাবানলে প্রাণ গেছে অন্তত 2 জনের। প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে 500-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয় কোস্টগার্ড। স্পেনের আরাগন অঞ্চলে আগুনে পুড়েছে 70,000 হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক স্প্যানিশ সেনা সদস্যের। অন্যদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। ফারদিন মাঝহার, সময় সংবাদ। মালদ্বীপে তীব্র ডলার সংকটে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিটেন্স পাঠানো ও বৈদেশিক মুদ্রা লেনদেনে বাড়ছে নানা প্রতিবন্ধকতা। সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। রুপিয়ার অবমূল্যায়নে চাপে পড়েছে মালদ্বীপের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে ব্যাংকগুলোতে ডলার লেনদেনের সীমাবদ্ধতা এসেছে। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন দেশটিতে কর্মরত প্রবাসীরাও। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন লাখের বেশি বাংলাদেশি। স্থানীয় মুদ্রায় বেতন পেলেও সরকারি রেটে ডলার সংগ্রহ করতে না পেরে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। তাই দেশে রেমিটেন্স পাঠাতে বাড়ছে খরচ ও জটিলতা। এ সংকটের সমাধানে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মত বিনিময় সভায় আসলে আমরা আশা করছি এটা বাংলাদেশে হাইকমিশনের একটা ভালো উদ্যোগ, যেখানে আমরা যারা প্রবাসী আছি মালদ্বীপস্থ সবাই আমাদের
দাবিগুলো উপস্থাপন করতে পারবো। আমরা যারা প্রবাসে কর্মরত আছি আমাদের খুবই সমস্যা, আমরা যে টাকা ট্রান্সফারের বিষয় নিয়ে আমরা খুব একটা সমস্যা আছি। রেমিটেন্স ব্যবস্থার জটিলতা দূর করা, বৈধ পথে অর্থ পাঠানো সহজ করা এবং ডলার প্রাপ্তির প্রতিবন্ধকতা কমানো সভায় থাকছে এসব বিষয়ে আলোচনা। মালদ্বীপে বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা বা প্রতিনিধিত্বমূলক কার্যক্রম চালুর সম্ভাবনাও গুরুত্ব পাবে। মালদ্বীপে যে সংকটটা তৈরি হচ্ছে, বিশেষ করে আমরা জানি এখানে সাময়িক সময় থেকে একটা সংকট তৈরি হয়েছে ডলার কেন্দ্রিক। তো আমরা শুনতে চাচ্ছি যে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা কি ধরনের কষ্ট বা কি ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে, আর একসাথেই আমরা এটা চাচ্ছি যে কোনো একটা সমাধান বের করা যায় কিনা। প্রবাসীদের সরাসরি অভিজ্ঞতা ও সুপারিশের ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করার কথাও জানিয়েছেন মালদ্বীপ সফররত ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। লক্ষাধিক প্রবাসীর অনেক কষ্টে অর্জিত রেমিটেন্স দেশে পাঠানোর জন্য একটি বৈধ ব্যাংকিং চ্যানেল খুবই প্রয়োজন বলে আমি মনে করি। এখানে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি বাংলাদেশের রেমিটেন্স পাঠানো হয় আমার দেশও আরও উন্নত হবে এবং আমার প্রবাসী যারা রয়েছে তারাও অনেক উপকৃত হবে। প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করা এবং রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাস্তবসম্মত পদক্ষেপই এখন প্রত্যাশা বাংলাদেশিদের। সময় সংবাদ, মালদ্বীপ। শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পূর্ব ইন্দোনেশিয়ার জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো। অবকাঠামো ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। একটি ছোট কক্ষে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে নতুন মা ও নবজাতকদের। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। ব্যাপক ক্ষতির মুখে পড়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। অবকাঠামো ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। ভূমিকম্পে অনেকটা মুখ থুবড়ে পড়েছে পূর্ব ইন্দোনেশিয়ার রুটিং শহরের হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা। একটি ছোট কক্ষে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে নতুন মা ও নবজাতকদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আফটার শকের সময় কয়েকজন মাকে বাধ্য হয়ে সি সেকশন করতে হয়। ধ্বংসাবশেষ ও আবর্জনার স্তূপে ঘেরা করিডোরে থাকা ইনকিউবেটরে চলে শিশুদের পরিচর্যা। সোমবার আফটার শক চলাকালীন সন্তানের জন্ম দেন 24 বছর বয়সী মারিয়া এলদিস্তা রাতি। সংকটময় সময়ে পাশে থাকায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। এর আগে শনিবার যখন পূর্ব ইন্দোনেশিয়ার মাটি কেঁপে উঠছিল তখন কন্যা সন্তানের জন্ম দেন মারিয়া ফ্লোরিডা নোগো কেলেন। মাত্র 1300 গ্রামের জেম্পিতাকে একটি তাঁবুর ভেতরে ইনকিউবেটরে রাখা হয়েছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা নিজেদের পরিবারকে বাড়িতে রেখে এলেও আমাদের ফেলে যাননি এবং আমার যত্ন নেয়া চালিয়ে গেছেন। 2022 সালে পশ্চিম জাভায় ভূমিকম্পে শত শত মানুষ নিহত হওয়ার পর ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এখনও অনেক মানুষ খোলা আকাশের নিচে তাঁবুতে আশ্রয় নিয়েছেন। আফটার শকের ভয়ে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না তারা। শাফিনা সুলতানা, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা সরকারের। ফিরে আসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের সঙ্গে সৃষ্ট দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। দ্রুতই টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিয়ে আপডেট পাওয়া যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এক জয় এক ইতিহাসে বাংলাদেশ ক্রিকেটে জমেছে বহু গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে অজি বধে উৎসবে ভাসছে টাইগাররা। সারা বিশ্বে আলোচনায় হাসান, তামিম, মিরাজরা। দেশের প্রধানমন্ত্রীও জানিয়েছেন শুভেচ্ছা। জাতীয় ক্রীড়া পরিষদের এক মতবিনিময় সভাতে উঠে এলো টাইগারদের রেকর্ড জয়ের প্রসঙ্গ। এবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সংবর্ধনা পেতে যাচ্ছেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে জয়, সেই জয়কে বরণ করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। সো এটি বাংলাদেশ টিম ফেরত আসলে ইনশাল্লাহ পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। মুস্তাফিজ ইস্যুতে বয়কট করা টি-20 বিশ্বকাপের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের ঢাকায় আসা এখনও ঝুলে আছে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। দুই বোর্ড এবং দেশের বৈরিতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো
সম্পর্ককে জড়াতে চাই না। অন্যদিকে নবনিযুক্ত 27 ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে আমিনুল হক 2 দিন ব্যাপী মতবিনিময় সভা করেছেন ফেডারেশন কর্তাদের সঙ্গে। সেই দিনে অ্যাডহক কমিটির কর্তাদের পরিকল্পনা জানার পাশাপাশি মন্ত্রণালয়ের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী। আশ্বাস দেন আরও ক্রীড়াবিদদের ভাতার আওতায় নিয়ে আসার। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা সবাইকে সমান ক্রীড়া ভাতা প্রদান করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আরও 200 জন ক্রীড়াবিদকে আমাদের এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করে আমরা ইনশাল্লাহ এই 500 জনকে আমরা ধারাবাহিকভাবে সরকারের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা ইনশাল্লাহ এই ভাতাগুলো প্রদান করব এবং ক্রীড়া কার্ডও তাদেরকে প্রদান করা হবে। 27 ফেডারেশনের পর এবার বাকি ফেডারেশনগুলোতেও দ্রুতই অ্যাডহক কমিটি দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় সব সময় আমি আপনাদের পাশে রয়েছি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ডারউইন টেস্টে হার অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক নয়, বরং এসব কথা বলে বাংলাদেশকে অসম্মান করা হচ্ছে। পারফর্ম করেই ম্যাচ জিতেছে টাইগাররা, এমন মন্তব্য করেছেন সাবেক অজি ওপেনার উসমান খাজা। এদিকে চারদিক থেকে ধেয়ে যাওয়া চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। একটা হারের কারণে স্কোয়াড ও গেম প্ল্যানে রাতারাতি পরিবর্তনের পক্ষে নন তিনি, তবে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না ম্যাকডোনাল্ড। বাংলাদেশের কাছে হারের পর প্যাট কামিন্সের দলকে শুলে চড়াচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। প্রতিদ্বন্দ্বীদের পরাজয়ে ঠাট্টা তামাশা ভারত ইংল্যান্ডের ক্রিকেট মহলে। প্যাট কামিন্সের নেতৃত্ব আর একাধিক ক্রিকেটারের ক্যারিয়ারেরই এপিটাফ লিখে ফেলছেন অনেকে। আর এমন কঠিন সময়ে কামিন্স, স্মিথ, স্টার্কদের পাশে দাঁড়াচ্ছেন সাবেক সতীর্থ উসমান খাজা। সাবেক অজি ওপেনার বাংলাদেশ দলকেও ভাসিয়েছেন প্রশংসায়। অনেকেই বলছেন এটা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক। মানছি আমরা 1 নম্বর দল, কিন্তু ম্যাচে তো জয় পরাজয় থাকবেই। এগুলো বলে বাংলাদেশকে অশ্রদ্ধা করছেন, তাদের পারফরমেন্সকে খাটো করছেন। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সব বিভাগে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে। তাদের বাহবা দিয়ে এখন সামনের ম্যাচে মনোযোগ দিতে হবে। কিন্তু সামনের ম্যাচে মনোযোগ দিতে পারছে কোথায় টিম অস্ট্রেলিয়া? চারদিক থেকে ধেয়ে যাওয়া সমালোচনার তীরে বিদ্ধ টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দল। তবে শিষ্যদের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টায় অজি হেড কোচ। পরিবর্তনের কথা বলা সহজ, দল হারলে অনেকেই পরিবর্তনের দাবি তোলেন। এভাবে টেস্ট হারাটা কষ্টের ব্যাপার, কিন্তু এক হারে সব জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে, ব্যাপারটা মোটেও তেমন নয়। বাংলাদেশ খুব ভালো খেলেছে, ধৈর্য আর শৃঙ্খলা ধরে রেখেছে, সুযোগ কাজে লাগিয়েছে। তবে বাস্তবতাও মাথায় রাখতে হচ্ছে কোচকে। অফ ফর্ম সত্ত্বেও নামের ভারে জায়গা ধরে রেখেছেন একাধিক ক্রিকেটার। 3 বছর ধরে সেঞ্চুরির দেখা পাননি মার্নাস লাবুশেইন, আবার আগের মতো কার্যকর হতে পারছেন না নাথান লায়ন। অনেকের বয়স নিয়েও উঠছে প্রশ্ন। চাপের মুখে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। মার্নার্স দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিল, তারপরও 31 রান বড় স্কোর নয়, এটাও দেখতে হবে। বয়স নিয়ে আলোচনা হচ্ছে অনেক, তবে আমি মনে করি তাদের আরো অনেক কিছু দেওয়ার আছে। এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমরা এগিয়ে যাই সেটাই দেখার বিষয়। তবে নির্বাচক সহ সবাইকে আবেগ একপাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিতে হবে। ডারউইনের হারে আতে ঘা লেগেছে মাইটি অজিদের। ম্যাকাইয়ে যে আরও ক্ষিপ্র হয়ে ফিরবে ক্যাঙ্গারুরা তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ জয় নিশ্চিত করতে 22 গজে খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। হোম ও অ্যাওয়ে কন্ডিশনে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন তাসকিন, নাহিদ হাসানরা। দেশি বিদেশি কোচদের তত্ত্বাবধানে ফাস্ট বোলিং পাইপলাইন এখন বেশ শক্তিশালী। টাইগার পেসারদের উন্নতিতে রীতিমতো বিস্মিত সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেম্পির মতে সম্মিলিত প্রচেষ্টার ফলে এই বোলিং ডেপথ তৈরি করতে পেরেছে বাংলাদেশ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সুইং বাউন্সে নাচালেন বাংলাদেশি ফার্স্ট বোলাররা, তাও আবার এলিট ফরম্যাটের টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা তো চোখের শান্তি। অথচ বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দল খেলার সুযোগ পায় কালে ভদ্রে। এবারই তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল টেস্ট খেলল 23 বছর পর।
তাও আবার ম্যাচ অখ্যাত ভেন্যুতে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অর্জন বাংলাদেশের নেই এটা ঠিক, তবে একটু গভীরভাবে চিন্তা করলে মোড়লদের অবজ্ঞার সূক্ষ্ম রাজনীতি চোখে পড়বে। ডারউইন টেস্টে টাইগারদের পারফরমেন্স ক্রিকেট বিশ্বে বৈষম্য সৃষ্টির মাস্টার প্ল্যানারদের গালে এক চপেটাঘাত হয়েই থাকবে, আর এর কৃতিত্ব নির্দ্বিধায় দিতে হবে পেসারদের। ফাস্ট বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশ এবং বিদেশেও বেশ কবছর ধরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন পেসাররা, আর এই এগিয়ে যাওয়ার পেছনে দেশি বিদেশি বেশ কিছু কোচের অসামান্য অবদান রয়েছে। মূলত ক্যারিবিয়ান ওটিস গিবসনের সময় থেকে পেসারদের মাঝে টেকনিক উন্নতির চেষ্টা দৃশ্যমান। এরপর সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডের অধীনে জাতীয় দল ও পাইপলাইনে একটা বোলিং গ্রুপ তৈরি হয়, আর সবশেষ অস্ট্রেলিয়ান স্পিড গ্রেট শন টেটের ছোঁয়ায় তার আরও ক্ষিপ্র পরিণত হয়ে ওঠে বাংলাদেশি পেসাররা। ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ শুধু এই টেস্ট নয়, গেল কয়েক বছরে স্মরণীয় সব জয় উপহার দিয়েছেন টাইগার পেসাররা। মাউন্ট মঙ্গানুই জয়ের নায়ক ইবাদত হোসেন, সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ সেরা তাসকিন আহমেদ, আর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন নাহিদ রানা আর হাসান মাহমুদরা, কুড়িয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের প্রশংসা। বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, তাসকিন এবং এবাদতও খুব ভালো বল করেছে। নাহিদ রানাকে এখানে দেখাটা দারুণ হতো। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের মধ্যে যেটা ভালো দিক তা হলো ডেপথ। তারা কেবল এক বা দুইজন বোলারের উপর নির্ভর করতে চায় না। এবার অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার পেস দেখতে মুখিয়েছিল সবাই, কিন্তু ইনজুরিতে ছিটকে যান 150 কিলোমিটার ম্যান। অনেকেই ধরে নিয়েছিলেন অজিদের সামনে পাত্তাই পাবে না টাইগাররা। নাক উঁচু অস্ট্রেলিয়ানদের অনেকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তাদের একটা দাঁত ভাঙা জবাবই দিয়েছে বাংলাদেশি পেসাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস করে টেস্ট জিতলেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। প্রথম টেস্টে জয় নিয়ে অতিরিক্ত উদযাপনে না মেতে শান্তদের পুরো মনোযোগ এখন দ্বিতীয় টেস্টে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তবে তিনি মনে করেন সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া। এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। শাহরিয়ার নাফিসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষ এখন খুব একটা থাকার কথা নয়। গত কয়েক বছরে সাদা পোশাকে টাইগারদের উন্নতি কিংবা মাত্র 3.5 দিনেই ডারউইনে লেখা ইতিহাস সবকিছুই যেন কঠোর পরিশ্রম আর কঠিন পরিকল্পনার প্রতিফলন। তবে ইতিহাস গড়েই থেমে থাকার সুযোগ নেই। উদযাপন পেছনে ফেলে এখন পরের অ্যাসাইনমেন্টেই পূর্ণ মনোযোগ শান্তদের। ডারউইনে দাপট ছিল কেবল শান্ত বাহিনীর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমেই পেয়েছে অবিস্মরণীয় জয়, যে কীর্তি এখনও এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কার কাছেও অধরা। স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত তামিম মুশফিকরাও, তবে আনন্দের মাঝেও দলের চোখ আরও বড় অর্জনে, এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাফিস। তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনাল। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক ইতিহাসের। অস্ট্রেলিয়া ঘরের মাঠে 2 ম্যাচের কোনো টেস্ট সিরিজেই এখনো পর্যন্ত হারেনি। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে টাইগারদের। নতুন ভেন্যু ম্যাকাইয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন কি শান্তরা? তবে অস্ট্রেলিয়া বলেই কাজটা মোটেও সহজ নয়। অস্ট্রেলিয়া এখনো টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে। ঐতিহাসিক ডারউইন জয়ে বাংলাদেশের সামনে খুলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনার দরজাও। 5 ম্যাচে 3 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ এখন 66.67%। বর্তমান অবস্থান টেবিলের 4র্থ স্থানে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পথ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দল। তাই ফাইনালের হিসাব না কষে ম্যাচ বাই ম্যাচ আগানোর পক্ষেই শাহরিয়ার নাফিস। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা।
উদ্বোধন হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন লাউঞ্জ টাইগার্স ডেন, যেখানে বসে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ম্যাচ উপভোগ করতে পারবেন। সোমবার বিকেলে ফিতা কেটে নতুন লাউঞ্জের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ নারী ও পুরুষ দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন বোর্ড পরিচালকরাও। নতুন এই লাউঞ্জে একসঙ্গে প্রায় 350 জনের বসার ব্যবস্থা রয়েছে। ম্যাচের দিন কিংবা অন্য যে কোনো সময় ক্রিকেটাররা এখানে খেলা দেখতে কিংবা সময় কাটাতে পারবেন। মূলত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত ব্যালকনি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই লাউঞ্জ। বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া বিশ্বকাপে লাল সবুজের খেলার সম্ভাবনা দেখেন আল বিসেলেস্তেদের হয়ে 3টি বিশ্বকাপ খেলা এই তারকা। সময় সংবাদে ক্যানিজিয়া আরও জানান, 64 দলের বিশ্বকাপ হলে বাছাই পর্বের বাধা পাড়িয়ে দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। ভবিষ্যতে বাফুফের কাছ থেকে প্রস্তাব পেলে দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে তার। 2030 বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন ক্যানিজিয়া। বৃষ্টি স্নাত বিকেলে ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার উত্তাপ টের পেয়েছেন। লাল সবুজের ভালোবাসা তাকে টেনে এনেছে বুয়েনোস এইরেস থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের ঢাকায়। ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে তরুণদের ফুটবলে উজ্জীবিত করতে ছুটে এসেছেন আর্জেন্টিনার হয়ে 3টে বিশ্বকাপে খেলা এই ফরওয়ার্ড। বাংলাদেশে পা রেখে এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাও দেখেন বলে জানান ক্যানিজিয়া। এই বিশ্বকাপে 48টি দেশ খেলেছে। 64 দলের অংশগ্রহণে আগামী বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। বাংলাদেশ গত কয়েক বছরে ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশ্বকাপের বাছাই পর্ব পাড়ি দেয়া কঠিন, তবে আমি মনে করি দল বাড়লে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব। সেজন্য সরকারের সহযোগিতা, ভালো মানের কোচ ও প্রতিভাবান তরুণদের নিয়ে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতা তৈরি করতে হবে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ক্যানিজিয়া। আমি মনে করি কঠিন হলেও 2030 বিশ্বকাপে খেলবে মেসি, কারণ মেসির মতো ফুটবলার চাইলে 41, 42 কিংবা 43 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। সে ফুটবলের একজন জাদুকর। তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে তার ইচ্ছা ও মানসিক প্রস্তুতির ওপর। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। যদি আসে অবশ্যই ভেবে দেখব। ফুটবলের নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ সবসময়ই থাকে, তাই ভবিষ্যতে যদি সত্যিই আমাকে প্রস্তাব দেয়া হয় তা আমি বিবেচনা করব। বিশ্বকাপে যোগ্য দল হিসেবেই স্পেন জিতেছে বলে মনে করেন ক্যানিজিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক সুখকর হলো না রাজশাহী স্টার্সের। ভারতের ইস্টবেঙ্গলের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ নারী লীগ চ্যাম্পিয়নরা। কলকাতার ক্লাবটির বিপক্ষে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, এমন শঙ্কার কথা দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন রাজশাহীর কোচ ও অধিনায়ক। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে হয়েছেও তাই। বল দখলে গোলাম রব্বানীর ছোটন শিষ্যরা আধিপত্য দেখালেও গোলের বেলায় ছিলেন শূন্য। রাজশাহীর জালে ইস্টবেঙ্গল প্রথম গোল করে 9 মিনিটে। স্কোর করেন দলটির ঘানায়ান ফরওয়ার্ড অলিভিয়া। 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাও। 38 মিনিটে দলের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন অলিভিয়া। প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়েও বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেছে রাজশাহী স্টার্স, তবে কাজের কাজ হয়নি। উল্টো হজম করেছে আরও এক গোল। 20 আগস্ট মালয়েশিয়ার সাবা এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের নারী লীগ চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে সুসংবাদ পাকিস্তান দলে। প্র্যাকটিস ম্যাচে চোট পেলেও ফুল রিদমে অনুশীলন শুরু করেছেন বাবর আজম। ইতিবাচক খবর এসেছে শান মাসুদের খেলার বিষয়ে। ইংল্যান্ডে খেলা 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাওয়া জয় বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। সেই ধারাবাহিকতা রেখে ইংল্যান্ডের মাটিতে 30 বছর পর সিরিজ জয়ের আশা প্রকাশ করেছেন মোহাম্মদ আব্বাস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ড পা রাখে পাকিস্তান। বিশেষ করে মেন ইন গ্রিন বোলাররা যে পারফর্ম করেছেন ক্যারিবিয়ায় তাতে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে প্রস্তুতি ম্যাচে পাওয়া বাবর আজমের চোট ও শান মাসুদের ইনজুরি ছিল ভাবনার কারণ। লিডসে প্রথম টেস্ট শুরুর আগে সেখানেও এসেছে স্বস্তির খবর। প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের বিপক্ষে ডান হাতে চোট পান পাকিস্তান অধিনায়ক। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি তাকে, এমনকি অনুপস্থিত ছিলেন পরের দিন অনুশীলন সেশনেও। তবে চোট কাটিয়ে আবারও ফিরেছেন বাবর, করেছেন ফুল রিদমে প্র্যাকটিস। এছাড়াও শান মাসুদের ইনজুরি নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমার মনে হচ্ছে সে এখন ভালো আছে। মেডিকেল টিম তার প্রতি নজর রেখেছে, এরই মধ্যে সে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেছে। তাছাড়া ফিল্ডিং করতেও খুব একটা সমস্যা হচ্ছে না। প্রথম টেস্টে তাকে পাওয়ার বিষয়ে সবাই আশাবাদী। একই পরিস্থিতি শান মাসুদের ক্ষেত্রেও। সে আজ যথেষ্ট ছন্দ নিয়ে অনুশীলন করেছে। আশা করছি সেও একাদশে থাকবে। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল 3 দশক আগে। লম্বা সময় ধরে সেখান থেকে সিরিজ নিয়ে ফেরার আক্ষেপ এবার মেটাতে চায় বাবর আজমরা। সেই পালে হাওয়া দিচ্ছে পিসিসি একাদশের বিপক্ষে পাওয়া বড় জয়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে যে পারফর্ম দেখিয়েছে মাইক হেসনের দল, তাতেও বেশ আত্মবিশ্বাসী মেন ইন গ্রিন। দল হিসেবে আমরা বেশ ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজে শেষ টেস্টে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা সেখানে আসলেই ভালো খেলেছি। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে পারবো। এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে। জয়ের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জুনিয়র এবং সিনিয়রের সমন্বয়ে আমরা এখন একটা ভালো দল। জুনিয়র এন্ড সিনিয়র কা কম্বিনেশন হ্যায়, বড় আচ্ছা হ্যায়। বুধবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সিরিজের পরের 2 ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে লর্ডস এবং বার্মিংহামে। এস এম ইকবাল, সময় সংবাদ। গাছ জুড়ে পাখির বাসা, ডালে ডালে আনাগোনা। প্রায় 2 যুগ ধরে প্রতি বছরই নাজিরপাড়ায় ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। স্থানীয়দের ভালোবাসা আর নিরাপদ পরিবেশে কয়েক মাস অবস্থান করে ছানাদের নিয়ে আবার ফিরে যায় আপন আবাসে। সোহাগ হায়দারের রিপোর্টে বিস্তারিত। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে নাজিরপাড়া এলাকার মানুষের। গাছের ডালে ডালে শত শত পাখির বাসা। কোনো বাসায় সদ্য ফোটা ছানা, আবার কোনো বাসায় ছানাদের পাহারা দেওয়ার সঙ্গে খাবার তুলে দিচ্ছে মা পাখি। শামুকখোল, বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকা পরিণত হয়েছে প্রাকৃতিক অভয়ারণ্যে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতি বছর জুন জুলাই মাসে নাজিরপাড়ার শিক্ষক শহীদ গোলাম কিবরিয়া সেলিমের বাড়িসহ আশপাশের গাছে আসতে শুরু করে পাখির দল। ছানাদের বড় করে প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে নিজ আবাসে ফিরে যায় তারা। পাখির কিচিরমিচির দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অভয় আশ্রমের মতো এখানে পাখিগুলান নিরাপদে থাকে। 6 মাস থাকে এখানে, বাচ্চা উঠায় আবার এখান থেকে চলে যায়। কাউকে এগুলা পাখি আমরা শিকার করতে দিই না। যে পাখিগুলো এখানে আসে, আমাদের এখানে বাস করতেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। সকাল বিকাল ডাকে, এই আওয়াজগুলো মানুষের কাছে অনেক ভালো লাগে। এদিকে প্রশাসন বলছে, পাখির নিরাপত্তা স্থানীয়দের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বক জাতীয় যে বড় পাখিগুলো রয়েছে, এরা এখানে বাসা বাঁধে নির্বিঘ্নে। তাদের যে জীবনাচরণের একটি অংশ, সেটি যেন এখানে কাটাতে পারে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য যে বৃক্ষগুলো রয়েছে, সেই বৃক্ষগুলো না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানিয়েছি। প্রায় 2 যুগ ধরে পাখির এই আগমন ঘটছে নাজিরপাড়া এলাকায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনের জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর, নতুন পে স্কেল এবছরই। জুলাই থেকে জুনের পরিবর্তে এপ্রিল মার্চ হচ্ছে অর্থবছর 2028 সালে কার্যকর। মন্ত্রিসভায় অনুমোদন, র্যাবের নাম বদলে করা হচ্ছে SRB। দুদকের নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রজ্ঞাপন জারি 5.5 মাস পর 3 সদস্যের নতুন কমিশন পেল সংস্থাটি। দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক সিনথেটিক কেনাবিজ অয়েল বিক্রি। অর্গানিক তেলের আড়ালে চলছিল কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে মেলে কারখানার ঠিকানা, কেমিস্ট গ্রেফতার।
এবং শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতা বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান, গোপন যোগাযোগের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির। এ ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। মালিহা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।